আটলান্টিস নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক জাদুকরী হারানো সোনালী শহর, যা এক রাতের ব্যবধানে সমুদ্রের অতল গহ্বরে চিরতরে তলিয়ে গিয়েছিল। হাজার হাজার বছর ধরে এই গল্পটা মানুষকে রীতিমতো আচ্ছন্ন করে রেখেছে। কিন্তু এই নিখুঁত ইউটোপিয়া বা কল্পরাজ্যের পেছনে কি আদেও কোনো বাস্তব সত্য লুকিয়ে আছে? চলুন আজ আটলান্টিসের এই রহস্যের একেবারে গভীরে ডুব দেওয়া যাক, আর ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে খোঁজার চেষ্টা করি কিভাবে ইউরোপের প্রথম উন্নত সভ্যতা, মিনোয়ান সভ্যতা, জন্ম দিয়েছিল এই অমর কিংবদন্তির। শতাব্দীর পর শতাব্দী ধরে অগণিত অভিযাত্রী সমুদ্রের তলদেশে এই হারানো শহরের খোঁজ করেছেন। কিন্তু প্রশ্ন হল যে অপ্রতিরোধ্য ঝলমলে শহরটাকে সমুদ্র আস্ত গিলে খেয়েছিল বলে দাবি করা হয়, তার কি সত্যি কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ আমাদের এই পৃথিবীতে আছে? এই উত্তরের খোঁজ পেতে হলে আমাদেরকে একেবারে অ্যাটলান্টিসের উৎপত্তির উৎসে ফিরে যেতে হবে। ২,৫০০ বছর আগের একটা কথা, জাস্ট একবার ভাবা যাক। গ্রিক দার্শনিক প্লেটোর এই কথাগুলোতেই কিন্তু আটলান্টিসের প্রথম উল্লেখ পাওয়া যায়। খ্রিস্টপূর্ব ৩৬০ অব্দে এই বর্ণনা কতটা ভীতিকর আর নাটকীয় ছিল। একটা আস্ত মহাদেশ তার সমস্ত অহংকার আর ঐশ্বর্য নিয়ে মাত্র ২৪ ঘন্টার মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। প্লেটোর এই বর্ণনা এতটাই শক্তিশালী ছিল যে আজও তা আমাদের গায়ে কাটা দেয়। কিন্তু গল্প আর বাস্তবের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ থাকে। আমরা যদি মিথের জগৎ থেকে বেরিয়ে প্রত্নতত্ত্বের বাস্তবতায় পা রাখি, তাহলে চিত্রপট সম্পূর্ণ বদলে যায়। একদিকে রয়েছে আটলান্টিসের সেই রূপকথা, দেবতাদের ক্রোধের শিকার হওয়া এক শহর, আর অন্যদিকে রয়েছে ভূমধ্যসাগরের বুকে ক্রিট দ্বীপের একেবারে বাস্তব ব্রোঞ্জ যুগের এক সাম্রাজ্য, মিনোয়ান সভ্যতা। ইউরোপের সর্বপ্রথম এই উন্নত সভ্যতার আসল ইতিহাস কিন্তু আটলান্টিসের কল্পকাহিনীর চেয়েও বহুগুণ বেশি চমকপ্রদ। মিনোয়ানদের বোঝার জন্য এই থ্যালাস্টোক্রাসি শব্দটা জানা খুব জরুরি। সহজ কথায়, এদের রাজত্ব চলত সমুদ্রের উপর। এজিয়ান সাগরে মিনোয়ানদের বিশাল নৌবাহিনী এতটাই শক্তিশালী ছিল যে তাদের শহরগুলোতে কোনো সুরক্ষামূলক প্রাচীর বা দুর্গ বানানোর দরকারই পড়েনি। তারা জানত যে উত্তাল সমুদ্রই তাদের সবচেয়ে বড় রক্ষাকবচ। আর ঠিক এই ব্যাপারটাই তাদের অবিশ্বাস্য সব স্থাপত্য নির্মাণের এক অদ্ভুত স্বাধীনতা দিয়েছিল। আমাদের প্রথম পর্ব, বিশাল প্রাসাদ আর সেই বিখ্যাত গোলকধাঁধার গল্প। শত্রুর আক্রমণ নিয়ে যখন কোনো মাথা ব্যথাই থাকে না, তখন মানুষ কি দারুণ সব মেগা স্ট্রাকচার বানাতে পারে। মিনোয়ান স্থাপত্য তার সবচেয়ে বড় প্রমাণ। ব্রোঞ্জ যুগে যখন বিশ্বের অন্যান্য সভ্যতা টিকে থাকার লড়াই করছে, তখন মিনোয়ানরা নসোসের মতো জায়গায় আস্ত ৪ তলা উঁচু প্রাসাদ বানিয়েছিল। এই প্রাসাদগুলোর ফ্লোর প্ল্যান ছিল একেবারে জটিল আর ঘোরানো। ঘরের ভেতর আলো বাতাস নিয়ন্ত্রণের জন্য ছিল অত্যাধুনিক পিয়ার অ্যান্ড ডোর সিস্টেম। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এত ধনসম্পদের পাহাড় থাকা সত্ত্বেও পুরো শহরের চারপাশে কোনো সীমানা প্রাচীরই ছিল না। আর এই নসেস প্রাসাদের প্যাঁচানো স্থাপত্য থেকেই কিন্তু জন্ম নিয়েছিল বিখ্যাত এক গ্রিক মিথ। বাইরে থেকে আসা যে কারো জন্যই এই শত শত ঘোরানো বারান্দা আর হাজারটা কক্ষের গোলকধাঁধায় হারিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল। আর এভাবেই মিনোয়ানদের বাস্তব স্থাপত্যবিদ্যা জন্ম দিয়েছিল রাজা মাইনোস আর তার সে কুখ্যাত ল্যাবিরিন্থ বা গোলকধাঁধার কিংবদন্তির। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, ষাঁড়ের উপাসনা এবং মৃত্যু ভয়হীন লাভ। মিনোয়ানদের জীবনের সাথে একটা প্রাণী একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়েছিল, আর সেটা হলো ষাঁড়। তাদের সংস্কৃতির এমন কোনো জায়গা ছিল না যেখানে ষাঁড়ের চিহ্ন নেই। প্রাসাদের ছাদ থেকে শুরু করে পবিত্র বেদি পর্যন্ত সর্বত্র হর্নস অফ কনসেক্রেশন বা পবিত্র সিংয়ের দেখা মিলত। এছাড়া বলিদানের বিশাল ব্রোঞ্জের কুঠার, রক্ত উৎসর্গ করার জন্য পাথর খোদাই করে বানানো ষাঁড়ের মাথার পাত্র, এই সবকিছুই তাদের জীবনের ষাঁড়ের প্রবল প্রভাবের প্রমাণ দেয়। তবে সবচেয়ে গায়ে কাঁটা দেওয়া প্রথাটা ছিল বুল লিপিং বা ষাঁড়ের উপর দিয়ে লাফ দেওয়া। এটা অনেকটা আধুনিক জিমন্যাস্টিক্সের চরম একটা রূপ। একজন অত্যন্ত দক্ষ অ্যাথলেট একটা খ্যাপাটে দ্রুতগামী ষাঁড়ের মুখোমুখি দাঁড়িয়ে ঠিক তার শিং দুটো ধরে শূন্যে ভেসে যেতেন, আর ষাঁড়ের পিঠের উপর দিয়ে ডিগবাজি খেয়ে পেছনে মাটিতে নিরাপদে নামতেন। আক্ষরিক অর্থেই এটা ছিল একেবারে মৃত্যুর সাথে খেলা। আর এখানেই আসল টুইস্ট। মিনোয়ানরা কিন্তু কোনো নরখাদক মিনোটর দানবের ভয়ে তটস্থ ছিল না, বরং এই শারীরিক কসরত ছিল বন্য প্রকৃতির উপর মানুষের অ্যাথলেটিক নিয়ন্ত্রণের এক চরম প্রদর্শনী। কিন্তু শত শত বছর পর গ্রিকদের কাছে এই বাস্তব সাহস আর দক্ষতার স্মৃতিটাই বিকৃত হয়ে সেই অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড়রূপী দানব মিনোটরের মিথ হিসেবে পরিচিতি লাভ করেছিল। আমাদের তৃতীয় পর্ব, থেরা দ্বীপের সেই মহাবিপর্যয়। 7, এই সংখ্যাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখা দরকার। আগ্নেয়গিরির বিস্ফোরণ মাপার স্কেলে সর্বোচ্চ মাত্রা হল ৮, আর ব্রোঞ্জ যুগে থেরা দ্বীপে, যাকে আমরা এখন স্যান্থোরিনি বলি, সেখানে যে অগ্নুৎপাত হয়েছিল তার মাত্রা ছিল এই 7। মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে এটা একটা।
1883 সালের সেই ভয়ঙ্কর ক্র্যাকাতোয়া বিস্ফোরণের চেয়েও এটা অনেক অনেক গুণ বেশি শক্তিশালী ছিল। আর এবার আসা যাক 30 সংখ্যাটিতে। থেলার সেই প্রলয়ঙ্করী বিস্ফোরণের পর ছাই আর ধোঁয়ার মেঘ আকাশপানে প্রায় 30 কিলোমিটার ওপরে উঠে গিয়েছিল। এই অতিকায় ছাইয়ের মেঘ সূর্যকে ঢেকে দিয়েছিল আর পুরো ইজিয়ান সাগরের আকাশে এক ভুতুড়ে অন্ধকার নামিয়ে এনেছিল। সমুদ্রের তলদেশ প্রায় 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত ছাইয়ের স্তূপে চাপা পড়েছিল। রীতিমতো অ্যাপোক্যালিপটিক একটা দৃশ্য। বিস্ফোরণের জেরে আগ্নেয়গিরির পুরো ক্যালডেরা বা জ্বালামুখটাই ভেঙে সমুদ্রে তলিয়ে যায়। এর ফলে সৃষ্টি হয় বিশাল এক সুনামি, যা মিনোয়ানদের উপকূলীয় বাণিজ্য কেন্দ্রগুলোকে এক নিমিষে ধুয়ে মুছে সাফ করে দেয়। থেলার দক্ষিণের আক্রুটিরি শহরটা ঠিক ইতালির পম্পেই নগরীর মতোই চোখের পলকে ছাই আর পামিস পাথরের নিচে চিরতরে চাপা পড়ে যায়। মিনোয়ানদের গর্বের নৌবহর একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। কিন্তু এখানেই ইতিহাসের সবচেয়ে বড় ভুল বোঝাবুঝিটা লুকিয়ে আছে। প্লেটোর গল্প বলছে শহরটি একদিনে ধ্বংস হয়েছিল, কিন্তু বাস্তব টাইমলাইনটা একটু অন্যরকম। সুনামি আর ভূমিকম্পে উপকূলীয় অঞ্চল ধ্বংস হলেও ক্রিট দ্বীপের ভেতরের দিকে থাকা মিনোয়ানরা কিন্তু এক রাতে বিলীন হয়ে যায়নি। এই ধ্বংসস্তূপের মাঝেও তারা নিজেদের পুনর্নির্মাণের চেষ্টা করে আরও প্রায় 1 শতাব্দী টিকেছিল। অবশেষে 1450 খ্রিস্টপূর্বাব্দের দিকে মাইসিনিয়ানরা যখন তাদের ওপর আক্রমণ চালায়, তখনই এই মহান সভ্যতার চূড়ান্ত পতন ঘটে। অর্থাৎ প্রকৃতি তাদের দুর্বল করেছিল ঠিকই, কিন্তু তাদের শেষ করেছিল মানুষের আক্রমণ। আমাদের একেবারেই শেষ পর্ব, কিভাবে একটা চরম সত্য নিছক কল্পকাহিনীতে পরিণত হল। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মুখে মুখে একটা ইতিহাস কিভাবে বদলে যায়, এটা তার নিখুঁত একটা উদাহরণ। মিনোয়ানদের সেই বিশাল নৌ সাম্রাজ্যেই প্লেটোর গল্পে হয়ে দাঁড়ালো অজেয় আটলান্টিস। নোসসের জাঁকজমকপূর্ণ প্রাসাদগুলো মানুষের কল্পনায় রূপ নিল সোনায় মোড়ানো এক শহরে। থেরার সেই ধ্বংসাত্মক অগ্নুৎপাত আর সুনামিটাই হলো আটলান্টিসের এক রাতে সমুদ্রে তলিয়ে যাওয়ার বিখ্যাত মেদ। আর সময়কালের ফারাক, সেটা আসলে মিশরীয় পুরোহিতদের থেকে গ্রিকদের কাছে গল্পটা আসার সময় অনুবাদ আর অতিরঞ্জনের কারণে 1000 বছর থেকে ফুলে ফেপে 9000 বছরে পরিণত হয়েছিল। তাহলে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে? প্লেটো তো কোনো ঐতিহাসিক ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক। তার সময়কার এথেন্স শহর যখন দুর্নীতি, লোভ আর অহংকারে ডুবে যাচ্ছিল, তখন তিনি মিনোয়ান সভ্যতার পতনের এই পুরনো স্মৃতিটাকে একটা রূপক হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি অ্যাটলান্টিসের এই গল্পটা ফেঁদেছিলেন সমাজের মানুষদের সতর্ক করার জন্য, এটা বোঝানোর জন্য যে চরম অহংকার পতন ডেকে আনে আর প্রকৃতির শক্তির কাছে মানুষের ক্ষমতা কিছুই নয়। আজকের এই পুরো বিশ্লেষণ শেষে একটা খুব গভীর প্রশ্ন মাথায় আসে। মিনোয়ানরা ছিল তাদের সময়ের সবচেয়ে আধুনিক আর অপ্রতিরোধ্য সভ্যতা, অথচ প্রকৃতির রোষ আর সময়ের স্রোতে তারা এমনভাবে হারিয়ে গেল যে 1000 বছর ধরে মানুষ তাদের কেবল একটা রূপকথা বলেই জেনেছে। তাহলে একবার ভাবা যাক তো, আজকের দিনের এই যে এত শক্তিশালী সব পরাশক্তি, 1000 বছর পর ভবিষ্যতের মানুষের কাছে সেগুলোও কি কেবলই কোনো আটলান্টিসের মতো কিংবদন্তি হয়ে থাকবে না তো?